নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণা। আবারও চলে এসেছি আপনাদের জন্য একটি ছোট গল্প নিয়ে। এবারে যে ছোট গল্পটি আমি নিয়ে এসেছি সেটি শরদিন্দুর গল্প সমগ্র থেকেই নেওয়া এবং একটি ভৌতিক গল্প। তো আজকের গল্পটি লেখা সাধু ভাষায়, কিন্তু সবার সুবিধার্থে আমি গল্পটিকে চলিত ভাষায় আপনাদের পড়ে শোনাবো। গল্পের নাম বিড়ালের ডাক, লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। তো বেশি দেরি না করে আসুন শুরু করি। রাত্রি তখন 1টা কি 2টো হবে। ইজি চেয়ারে শুয়ে বোধহয় তন্দ্রা এসে পড়েছিল। কেরোসিনের ল্যাম্পটা ঠিক মাথার শিয়রে সতেজে জ্বলছিল। এমন সময় স্ত্রীর কণ্ঠস্বরে চমকে জেগে উঠলাম। ওগো, দূর করে দাও আপদটাকে, আবার ডাকছে। ঠিক যে বিছানায় খোকার জ্বরের ঘোরে অচৈতন্য অজ্ঞান হয়ে পড়ে আছে, তার মাথার দিকের বন্ধ জানলার ওপারে বসে বিড়ালটা ডাকছে। ডাকটা ঠিক স্বাভাবিক বিড়ালের মতোই, কিন্তু তার মধ্যে যেন একটা বিরস পরিশ্রান্ত কান্নার রেশ ছিল। সেই ক্ষীণ পীড়িত কান্নার সুরটা একেবারে বুকের মধ্যে গিয়ে লাগে এবং মনে হয় এটা শুভ নয়। জানলা খুলে তাড়া দিতেই বিড়ালটা লাফিয়ে সরে গিয়ে অন্ধকারে মিশে গেল। মফস্বলের ছোট্ট শহর। চাকরি উপলক্ষে বদলি হয়ে প্রায় বছরখানেক হলো এই বাড়িটায় আমি বাস করছি। বিড়ালের উপদ্রব এতদিন কিন্তু ছিল না। মাসখানেক আগে হঠাৎ কোথা থেকে এই শীর্ণ মরাখেকো বিড়ালটা এসে জুটল। তার গায়ের রং নোংরা, পাংশুটে এবং মাঝে মাঝে লোম উঠে গিয়ে অত্যন্ত কদাকার মূর্তি ধারণ করেছে। তার উপরে ওই ডাক, কি যেন মূর্তিমান অমঙ্গল আমার বাড়ির চারিপাশে প্রদক্ষিণ করে ফিরতে লাগলো। প্রথম দিনই স্ত্রী বললেন, বিড়ালের কান্না ভারী অলক্ষণ, আমার অজুবিজুর ভালো থাকলেই হয়। শব্দটা আমাকেও কোথায় যেন আঘাত করছিল, কিন্তু স্ত্রীলোকে যা সহজে স্বীকার করে আমরা তা করি না। তাই বললাম, তুমিও যেমন। তারপর প্রত্যহ এই রূপ চলতে লাগলো। দিন 5-6 পরে স্ত্রী আবার সশব্দে বলিলেন, ওগো, আমার ভারী ভয় করছে। বাড়িতে রোজ রোজ এমন বিড়াল কান্না ভালো নয়, তাড়ালেও তো যায় না। তুমি লক্ষ্মী ছাড়া জন্তুটাকে গুলি করে মেরে ফেলো দেখি। ইতস্তত করতে লাগলাম। শুধু কেঁদে বেড়ানোর অপরাধে একটা জীবকে মেরে ফেলতে হাত ওঠে না, কিন্তু কী উপায় যে তাকে বাড়ি ছাড়া করব তাও বুঝতে পারলাম না। বামুন ঠাকুরকে ধরতে আদেশ করলাম। ফলে বামুন ঠাকুর 2 ঘন্টা কাল একটা ধামা নিয়ে তাকে তাড়া করে বেড়ালো। রুগ্ন বোরে বিড়ালটার পালাবার ক্ষমতা যে কম তা কিন্তু নয়। অতএব সে ধরা দিল না। তখন আমি বাড়িতে জারি করে দিলাম আদেশ, যে বিড়াল ধরে দিতে পারবে তাকে 1 টাকা বকশিস দেব। বাড়ি শুদ্ধ চাকর বাকর উঠে পড়ে লেগে গেল। এমনকি আমার বড় ছেলে অজয়, তার বয়স 8 বছর, সে পর্যন্ত তাকে ধরবার জন্য নানা প্রকার ফন্দি ফিকির আঁটতে লাগলো। কিন্তু আশ্চর্য ধূর্ত ওই বিড়ালটা। সকলের ষড়যন্ত্র অবহেলে ব্যর্থ করে দিয়ে সে সারা বাড়ি প্রদক্ষিণ করে বেড়াতে লাগলো এবং তার কান্নার সুর যতই মর্মভেদী হোক না কেন, সে যে আমাদের মিলিত প্রয়াস বিফল করে দিয়ে বেশ আমোদ উপভোগ করছে তা বুঝতে পেরে আমাদের উত্তেজনা যেন আরও বেড়ে গেল।
এক এক সময় তার নির্জীব ক্ষুধাক্লিষ্ট নিতান্ত শ্রীহীন চেহারাটা দূর থেকে দেখলে ভাবতাম, কি চায় ও, কিসের জন্য এই অতৃপ্ত বুভুক্ষিত রোদন? এ পর্যন্ত একদিনও সে রান্নাঘরে পদার্পণ করেনি। খাবারের প্রলোভন তাকে ধরাবার চেষ্টাও সে ব্যর্থ করেছে, তবে কেন? কিন্তু তখনও জানি না কি বিরাট খিদে নিয়ে সে আমার বাড়িতে দেখা দিয়েছিল। একদিন সন্ধ্যাবেলা চাকর ছেলেদের নিয়ে বেড়াতে গিয়েছিল। ছোট ছেলে বিজয় এক গা কাদা মেখে কাঁদতে কাঁদতে ফিরে আসলো। চাকর অপরাধ কুণ্ঠিত কণ্ঠে জানালো যে রাস্তার পুলের ওপর খেলা করতে করতে খোকাবাবু হঠাৎ নিচে পড়ে গিয়েছেন, তবে শরীরে আঘাত লাগেনি তার, কারণ সে কাদার মধ্যে পড়েছিল, এই ভাগ্য। ভাগ্যের কথা শুনে আমার মাথা ঘুরে গেল, কারণ সেই পুলটার নিচে দিয়েই শহরের গলা দুর্গন্ধ নালা বয়ে গিয়েছে। বিজয় তারই কাদার মধ্যে পড়ে গিয়েছিল। পরদিন যথারীতি একটু জ্বর এবং দিন তিনেকের মধ্যেই টাইফয়েড রোগের সমস্ত লক্ষণ প্রকাশ হইল। স্ত্রী অশ্রুপূর্ণ চক্ষে আমার পানে তাকিয়ে থাকলেন। বুঝলাম তিনি সেই অপয়া বিড়ালটার কথা ভাবছেন। ভাবনার বস্তুটি যখন দ্বিগুণ উৎসাহে বাড়িময় কেঁদে বেড়াচ্ছিল। সে রাত্রির কথা নিয়ে আরম্ভ করছি, সে রাত্রি কাটল। যদিও কাটবে বলে আশা করিনি, কিন্তু সত্যি যখন কাটলো তখন আমি হাত মুখ ধুয়ে নিচে নেমে গেলাম। ডাক্তার ডাকতে পাঠালাম এবং তাড়াতাড়ি এক পেয়ালা চা গলাধ্যকরণ করে রোগীর ঘরে ফিরে এসে দেখি ছেলেটা আরও বেশি ছটফট করছে। জ্ঞান আছে কি না বুঝতে পারলাম না, মাঝে মাঝে চিৎকার করে উঠছে শুধু। আমি ঘরে প্রবেশ করবা মাত্র সে তার মায়ের গলাটা সজোরে জড়িয়ে ধরে নিজেকে বাহুর জোরে তার বুকের কাছে টেনে এনে কেঁদে উঠল, মা, মা, ওই বিড়াল, আমি যাব না। স্ত্রী দুহাতে ছেলেকে বুকে চেপে ধরে কেঁদে উঠলেন, কিন্তু তখনই আবার দাঁত দিয়ে ঠোঁট চেপে কান্না নিরোধ করলেন। সেই মুহূর্তে নিচ হতে বিড়ালের ডাক আবার শোনা গেল। আমি আর সেখানে দাঁড়াতে পারলাম না। দাঁতে দাঁত চিপে নিজের ঘরে গিয়ে বন্দুকটা তুলে নিলাম। টোটা ভরে ভিতরের বারান্দায় এসে দাঁড়ালাম। শীতের সকাল, রোদ উঠেছে, কিন্তু কুয়াশা সম্পূর্ণ দূর হয়নি। মস্ত উঠানের এক প্রান্তে একটা অনুচ্চ বাঁশের মাচা ছিল। পুঁই ডাঁটা এবং আরও কী লতা দিয়ে মাচাটা আগাগোড়া ঢাকা। তারই ওপর বসে জন্তুটা আরামে অঙ্গলেহন করছিল। বন্দুক তুলেই ফায়ার করলাম। বোধহয় অত্যধিক উত্তেজনায় হাত কেঁপে গিয়েছিল। বিড়ালটা লাফিয়ে অদৃশ্য হয়ে গেল। সঙ্গে সঙ্গে মাচার অপর পাড়ে একটা গুরু ভাঁড় পতনের শব্দ হলো। বন্দুক সেখানে ফেলে দ্রুত নিচে নেমে গেলাম। দেখি আমার বড় ছেলে অজয় মাচার পাশে পড়ে আছে। বন্দুকের গুলিটা ঠিক তার রগের ভিতর দিয়ে মস্তিষ্কে প্রবেশ করেছে। দেহে প্রাণ নেই। মরবার আগে একটা ক্ষুদ্র কাতরোক্তি করবারও অবসর সে বোধহয় পায়নি। একটা ছোট্ট চুপড়ি ঝুড়ি তার হাতের কাছে পড়ে আছে। তারপর আর কি, ছোট ছেলে বিজয় বেঁচে উঠল।
চিকিৎসা বা সেবার গুণে নয়, তার পরমায়ু ছিল বলে। আর সেই বিড়ালটা ক্ষুধিত অবস্থায় যাকে হাজার চেষ্টা করেও তাড়াতে পারিনি, আজ ক্ষুধার অবসানে সে আপনিই চলে গিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আজকের বিড়ালের ডাক এখানেই শেষ। তো জানাতে আপনারা ভুলবেন না এই গল্পটি আপনাদের কেমন লাগলো। তো আগামী সপ্তাহে আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।